বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে এলাম তখন বাসর রাতে আমার বর আমাকে না ছুঁয়ে চুপচাপ শুয়ে পড়ে। ফুলশয্যার রাতে বর যখন আমাকে আদর করেনি তখন আমিও মন খারাপ করে চুপচাপ শুয়ে পড়ি। তারপর অর্ধেক রাতে মনে হয় কেউ যেন আমার শরীরে ও বুকে হাত বোলাচ্ছে। প্রথমে তো আমার মনে হয়েছিল হয়তো বর আমার শরীরে হাত বোলাচ্ছে, কিন্তু চোখ খুলতেই আমি ওনাকে সামনে দেখে চমকে উঠি। আমি যখন ভয় পেয়ে চমকে উঠি তখন দেখি উনি আমার দিকে হা করে নোংরা দৃষ্টিতেই তাকিয়েছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন আমাকে দেখে ওনার জিভ থেকে জল টপকাচ্ছে। তারপর উনি আমাকে বললেন, বৌমা, আজ আমি তোমার সঙ্গে ফুলশয্যার রাত করব। আজ আমি তোমার সঙ্গে আমার মনের স্বাদ মেটাবো। এই বলে উনি আমার পা ধরে টেনে তারপর জোর জবরদস্তি আমার সঙ্গে সব কিছু করেন। বরের চোখের সামনেই উনি আমার সঙ্গে সব কিছু করেছিলেন, কিন্তু আমার বর কিচ্ছু বলেনি। কখনো বাথরুমে, কখনো ছাদে, কখনো বা বারান্দায়, ওনার যেখানে ইচ্ছে হতো উনি সেখানে আমার সঙ্গে সব কিছু করতেন। আর ওদিকে আমার বর তো আমাকে ছুঁয়েও দেখতো না। আমার বরের চোখের সামনেই উনি আমার সঙ্গে সব কিছু করতেন, আর আমার বর সব কিছু দেখত কিন্তু কিছুই বলতো না। আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনারাও চমকে উঠবেন। আমার বরের চোখের সামনে আমার সঙ্গে সব কিছু করত, কিন্তু তাও আমার বর কেন কিছু বলতো না সেটা আপনারা জানতে পারবেন এই গল্পটি শোনার পরে। তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার। আমি নীলিমা। আমি ভীষণ গরিব পরিবারের থেকে বড় হয়েছি। আমার বাবা বাগান পরিচর্যার কাজ করত। সেখান থেকে যা টাকা পেত সেটা দিয়ে আমাদের কোনো রকমের সংসার চলে যেত। সংসারের সমস্ত কাজকর্ম আমি করতাম, কারণ আমার মা ভীষণ অসুস্থ ছিল। পরে জানতে পারি যে আমার মাকে খারাপ অসুখ হয়েছে এবং যার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার দরকার। আমাদের সংসারে তো নুন আনতে পান্তা ফুরোতো, তাই 5 লক্ষ টাকা জোগাড় করা তো অনেক দূরের কথা। কিন্তু তাও আমার বাবা অনেক চেষ্টা করে একটা কাজের জোগাড় করেছিল, যাতে সেখান থেকে যা টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে যাতে আমার মায়ের ওষুধ কেনা যায়, এবং সেই কাজটা আমার জন্য ছিল। সেদিন বাবা তার পরিচিত এক মালিকের বাড়ি গিয়েছিল, এবং সেই মালিকের বাড়িতে আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে মালিকের 26 বছরের তরুণ ছেলেকে আগলে রাখা। এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে 26 বছরের তরুণ ছেলেকে আগলে রাখার কি আছে, বা তার দেখাশোনা করার কি আছে, সে তো নিজের কাজ নিজেই করতে পারবে। আসলে মালিকের 26 বছরের তরুণ ছেলে পাগল ছিল। সে তরুণ হওয়া সত্ত্বেও বাচ্চা ছেলের মতো আচার আচরণ করত। তাই মালিক ও মালকিন চেয়েছিল তাকে যাতে একজন কাজের মেয়ে আগলে রাখে এবং সে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সেদিন যখন আমি বাবার সঙ্গে মালিকের বাড়ি গেছিলাম তখন মালিকের পাগল ছেলে আমাকে দেখা মাত্রই আমার হাত ধরে তার খেলনা দেখাতে নিয়ে যায়। আমাকে দেখা মাত্র সে আমার সঙ্গে খেলতে শুরু করে দেয়। মালিকের পাগল ছেলের নাম ছিল সুবোধ। সেদিন মালিক আমাকেও বাবাকে বলেছিল তার ছেলেকে দেখাশোনা করার বিনিময়ে উনি মাসে 25,000 টাকা করে দেবেন, এবং 25,000 টাকার বিনিময়ে আমি সেই কাজটা করতে রাজিও হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার বাবা কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, মালিক, আমি খুব দরিদ্র হতে পারি কিন্তু লোভী নয়। আমার একমাত্র মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে কি করে দিতে পারি, কারণ আপনার ছেলে তো পুরোপুরিভাবে মানসিকভাবে অসুস্থ। আমার বাবার নাম দস্যু। মালিক তখন আমার বাবাকে বলল, দেখো দস্যু, আমি তোমার সঙ্গে আমার ছেলে ও তোমার মেয়ের সম্পর্কের কথা বলছি, কিন্তু তুমি তো আমাকেই ছোট করছো। দেখো, আমরা দুজনে একে অপরের অনেক বড় চাহিদাগুলো পূরণ করতে পারবো। তোমার টাকার দরকার, আর আমার একটা ভালো মেয়ে খুঁজছি যে আমার ছেলের ভালোভাবে খেয়াল রাখতে পারবে। মালিকের কথা শেষ হওয়া মাত্রই আমি মালিককে বললাম, মালিক, আমি এই বিয়ে করতে রাজি আছি। আপনার ছেলের সঙ্গে বিয়ে করার বিনিময়ে আমি যদি নিজের মাকে সুস্থ করে তুলতে পারি তাহলে আমি এই বিয়ে করতে রাজি আছি। আমি যখন বিয়ে করতে রাজি ছিলাম তখন মালিক খুব খুশি হয়ে আমার বাবাকে বললেন, দস্যু, তোমার মেয়ে কিন্তু অনেক বুদ্ধিমতী। এই বলে তিনি ঘরের ভিতরে চলে যান। তারপর বাবা অনেক বেশি হতবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তারপর আমার হাত ধরে বলল, মা, তুই এটা কি করলি? কোন দরকার নেই একটা পাগলের সঙ্গে বিয়ে করে নিজের জীবন নষ্ট করার।
আমি তখন বাবার হাত ধরে বললাম, বাবা, মায়ের জীবন রক্ষা করার জন্য আমি এই বিয়েটা করতে চাই। তোমাদের জন্য আমি সব কিছুই করতে পারি, কারণ তুমি আর মাই তো আমার সব। তোমাদের কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচব? তাই এই বিয়েটা আমাকে করতে দাও। এই বিয়েটা করার বিনিময়ে আমি নিজের মাকে আবার ফিরিয়ে পাবো। তারপর বাবা অনেক জোরে কেঁদে আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে। তারপর 7 দিনের মধ্যেই মালিক নিজের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে বাড়িতেই নিয়ে আসেন। বাড়িতে আসা মাত্র আমার বর তার বাবাকে বলল, বাবা বাবা, আমার নতুন খেলনা কই? তুমি তো বলেছিলে বিয়ে করলে আমাকে অনেকগুলো খেলনা দেবে। শ্বশুরমশাই তখন তার ছেলেকে বললেন, সুবোধ, তোমার খেলনাগুলো তোমার ঘরের ভিতরে রাখা আছে। তারপর আমার বর খুব খুশি হয়ে হাততালি দিয়ে ছোট বাচ্চার মতো অনেক জোরে ছুটে ঘরের ভিতরে চলে যায়। আমার শাশুড়ি মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বৌমা, আজ থেকে আমার সুবোধের দায়িত্ব তোমার হাতে দিলাম। তুমি আমার সুবোধের খেয়াল রাখবে। তারপর শাশুড়ি মা আমাকে নিজের বরের ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে ঢুকে দেখি যে আমার বর তো খেলনা নিয়ে খেলতে খেলতে মেঝেতেই শুয়ে পড়েছে। আমি তখন তাকে আর বিরক্ত না করে বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। আমি যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিলাম, তাই আমাকে খুব তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল। তারপর অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমার পায়ের কাপড় সরিয়ে পায়ে হাত বোলাচ্ছে। আবার মনে হলো কেউ যেন আমার কোমরের কাপড় সরিয়ে কোমরে হাত বোলাচ্ছে। তারপর আমি যখন ভয় পেয়ে চোখ খুলি, তখন ওনাকে দেখে তো আমি অনেক বেশি ঘাবড়ে যাই, কারণ আমার সামনে আর কেউ নয়, আমার শ্বশুরমশাই ছিলেন এবং উনি খুব নোংরা দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিলেন। আমি তখন তাড়াতাড়ি করে নিজের বুকের কাপড়টা দিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করছেন? তখন শ্বশুরমশাই বললেন, দেখো বৌমা, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে শুধু লোক দেখানোর জন্য হয়েছে, কারণ আমার ছেলে তো বেকার, সে তো তোমাকে কোনো সুখ দিতে পারবে না। আর আমি ওই পাগলের জন্য 5 লক্ষ টাকা খরচ করব কখনোই না। আমি তো নিজের স্বার্থে তোমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে আমি তোমাকে ভোগ করতে পারি, কারণ প্রথমবার দেখাতেই আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। তাই আজ আমি তোমার সঙ্গে ফুলশয্যার রাত করব। শ্বশুরের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আমি তখন মুখ খুলতে বাধ্য হই। নিজের মনের সাহস জুটিয়ে মালিককে বললাম, ছি মালিক, আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি এতটা নোংরা মানসিকতার মানুষ। ছি, আমি আপনার মেয়ের সমবয়সী। আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ হলেও আমি তার অর্ধাঙ্গিনী এবং আমি আপনার বৌমা। আপনি আমার সঙ্গে এই ধরনের নোংরামি করতে পারেন না। আমার কথা শুনে শ্বশুরমশাই বললেন, একদম চুপ, বেশি কথা বলবে না। এই মুহূর্তে তোমার মা হাসপাতালে ভর্তি হয়ে গেছে, তাই তুমি যদি আমার কথা অনুযায়ী কাজ না করো, তাহলে তোমার মায়ের চিকিৎসা এক্ষুনি বন্ধ করে দেব। মালিকের কথা শুনে চোখের জল ফেলতে ফেলতে ওনার পা ধরে বললাম, মালিক, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমার মান সম্মান নষ্ট করবেন না। তারপর মালিক মুচকি হেসে আমার হাত ধরে বিছানায় নিয়ে এসে বললেন, দেখো নীলিমা, আমি যেটা বলছি সেটাই করো, না হলে তোমার মায়ের চিকিৎসা বন্ধ করে দেব এবং তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। উনি আমাকে আবেগপূর্ণ কথার মাধ্যমে আক্রমণ করেন এবং আমি বাধ্য হয়ে উনার সব কথা মানতে রাজি হয়ে যাই। তারপর উনি নিজের মধ্যে অনেক বেশি উত্তেজনা সৃষ্টি করার জন্য একটা ঔষধ সেবন করেন। তারপর আমার গাল দুটো ধরে বললেন, নীলিমা, তাড়াতাড়ি আমার বুকে চলে এসো, আমি আর সহ্য করতে পারছি না। তারপর উনি আমার সঙ্গে নিজের ইচ্ছে মতন সব কিছু করে। উনি আমার বাবার বয়সী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছিলেন। আমার বরের উপস্থিতি থাকা সত্ত্বেও উনি আমার সঙ্গে সব কিছু করেছিলেন। আর আমার ঘরের দরজার ওই পারে দাঁড়িয়ে আমার শাশুড়ি মা সব কিছু শুনেছিলেন। কিন্তু শাশুড়ি মা সব কিছু জানার পরেও কেন আমার শ্বশুরমশাইকে আমার সঙ্গে খারাপ কাজ করতে বাধা দেননি, এবং এটার উত্তর আমি অনেক পরে পেয়েছিলাম। সেদিনের পর থেকে প্রত্যেক দিন আমার শ্বশুরমশাই নিজেকে উত্তেজিত করার ঔষধ সেবন করে আমাকে নিজের ঘরে ডাকতেন এবং ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করতেন। মালিকের কাছে আমার চোখের জলের কোনো মূল্য ছিল না। এদিকে মনে কষ্ট,
ও মুখে মিথ্যা হাসি নিয়ে সারাদিন আমার পাগল বরের খেয়াল রাখতাম ও তার সেবা করতাম। এমন নয় যে আমার বরের চিকিৎসা হতো না, তার চিকিৎসা একটা ভালো জায়গা থেকেই হচ্ছিল এবং ডাক্তার বলেছিল সে ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে। এবং ডাক্তারের কথা শুনে আমার মনে আশা ছিল যে আমার বর একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে। সেদিন আমার শাশুড়ি ও আমি দুজনে মিলে যখন সুবোধকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন বাড়ি ফিরে এসে আমার শাশুড়ি মা খুব খুশি খুশি আমার শ্বশুরমশাইকে বললেন 80% সুবোধের ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমার শ্বশুরমশাই তখন আমার শাশুড়ি মাকে বললেন, তোর পাগল ছেলে ঠিক হবে না, তুই শুধুই তার পেছনে টাকা নষ্ট করছিস। শ্বশুর বাড়িতে থাকার পরে ধীরে ধীরে আমি বুঝতে পেরেছিলাম যে শ্বশুরমশাই নিজের ছেলে ও স্ত্রীকে একদম পছন্দ করতেন না। শ্বশুর বাড়িতে থাকার পরে আমি এইটাও বুঝতে পেরেছিলাম উনি বাইরে থেকে যতটা ভালো দেখাতেন, ভেতর থেকে 10 গুণ বেশি খারাপ ব্যক্তি ছিলেন। উনি মানুষ নয়, উনি তো মানুষরূপে একজন জানোয়ার ছিলেন। উনি মেয়েদেরকে পায়ের জুতো মনে করতেন। সেদিন আমার শাশুড়ি মা যখন রান্না করেছিলেন, তখন আমার শ্বশুরমশাই বাইরে এসে আমার শাশুড়ি মায়ের চোখের সামনেই আমার হাত ধরে টেনে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। ওই সময় আমি বরের সঙ্গে খেলা করছিলাম। আমার শ্বশুরমশাই তখন সুবোধকে বললেন, সুবোধ, তুই নিজের ঘরের ভিতরে যা। আমার বর তো তার বাবাকে বাঘের মতো ভয় করত, এবং ভয় করার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই তার ছেলেকে সহ্য করতেই পারত না। নিজের ছেলেকে ভালোবাসা তো অনেক দূরের কথা, উনি সবসময় মেজাজ দেখিয়ে সুবোধের সঙ্গে কথা বলতেন। তাই সুবোধ তার বাবাকে দেখে ভীষণ ভয় পেত। সেদিন শাশুড়ির চোখের সামনেই শ্বশুরমশাই আমাকে ঘরের ভেতরে নিয়ে যায়। তারপর একটা নোংরা পোশাক আমার হাতে দিয়ে বললেন, এই পোশাকটা আমার চোখের সামনেই পরো নীলিমা। আমি তখন হাত জোর করে বললাম, মালিক, আমাকে এবার ছেড়ে দিন, দয়া করে আমার সঙ্গে আর অন্যায় কাজ করবেন না। শ্বশুরমশাই তখন বিস্মিত হয়ে বললেন, দেখো, আমার সামনে ন্যাকা কাদা কেঁদে কোনো লাভ হবে না। তারপর বাধ্য হয়ে শ্বশুরমশাইয়ের কথা মতো ওনার সামনে নিজের পরনের কাপড় খুলে শ্বশুরের দেওয়া নোংরা পোশাক পরেছিলাম। তারপর শ্বশুরমশাই আমাকে বাথরুমে নিয়ে গিয়ে নিজের ইচ্ছে মতো করে চাহিদা পূরণ করেছিলেন। সব কিছু হওয়ার পরে আমি যখন শ্বশুরমশাইয়ের ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোই, তখন শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে অনেক রেগে আমাকে বললেন, নিজের ইচ্ছাই তো সব কিছু করছো তুমি, তাহলে এখন আবার ন্যাকা কান্না কাঁদছো কেন? তোমাকে তো এই সব কিছু করে মজা লাগছে, আবার এখন নাটক করছো? তোমার মা এখন সুস্থ হয়ে গেছে, তা সত্ত্বেও তুমি এই বাড়িতে আছো। কেন আছো তুমি এই বাড়িতে? চলে যাও না কেন নিজের বাড়ি? আমি তখন কেঁদে হাত জোর করে শাশুড়ি মাকে বললাম, মা, আমি আপনার ছেলের সঙ্গে বিয়ে করেছি, আমি আপনার ছেলেকেই নিজের সব কিছু মনে করি, তার খেয়াল রাখার দায়িত্ব আমার। আমি তাকে ছেড়ে কোথাও যাব না মা। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার স্বামীর সঙ্গেই থাকব। আমার শাশুড়ি মা তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, শ্বশুরমশাইয়ের সঙ্গে সব কিছু করে এখন বরের মিথ্যে গুণগান গাইছিস, সরে যা আমার চোখের সামনে থেকে। শাশুড়ি মা তখন আমাকে ভুল ভেবেছিলেন। তখন আমি হাউমাউ করে কাঁদছিলাম। তখন আমার বর আমাকে আগলে ছিল। আমার অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। বিয়ের পরে আমি প্রথম থেকেই মন প্রাণ দিয়ে চেষ্টা করছিলাম যাতে আমার বরের মানসিক অবস্থা একটুখানি স্বাভাবিক হয়ে যায়, এবং আমার বরের মানসিক অবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছিল। সে আমার কষ্টগুলো বুঝতে শিখেছিল। আমি কাঁদলে সে আমার পাশে এসে আমার চোখের জল মুছে দিত। বিয়ের পরে প্রথম প্রথম সে তো এগুলো কিছুই বুঝতো না। সে একটা 5 বছরের শিশুর মতো ব্যবহার করত। তারপর সেদিন আমি যখন কাঁদছিলাম, তখন বর আমার কাছে এসে বাচ্চার মতো হাবভাব করে আমার চোখের জল মুছে দেয় এবং আমাকে নিজে থেকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি তো আমার বউ, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না বউ, তোমার সব কষ্ট আমি দূর করে দেব। এই বলে সে যখন আমাকে আদর করে, তখন আমার মনের ইচ্ছে জাগে তাকে ভালোবাসতে ও আদর করতে। তখন আমি আবেগের বশে নিজের বরকে চুম্বন করতে যাব, ঠিক ওই সময় ওই শয়তান মানে আমার শ্বশুরমশাই ঘরের ভেতরে ঢুকে আমার বরকে মারতে শুরু করে। ও বরকে বলে, তুই অনেক বড় হয়ে গেছিস না, তুই ছোট আছিস এবং ছোট হয়েই থাক, বেশি বড় হওয়ার চেষ্টা করলেই মার খাবি। তারপর আমার শ্বশুরমশাই যখন তার ছেলেকে অনবরত মারতে থাকে,
তখন আমি আর সহ্য করতে না পেরে ওই শয়তানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বন্ধ করেন আপনার এইসব চরম অত্যাচার। মারতে হলে আমাকেই মারেন, কারণ এইতে শুভদের কোনো দোষ নেই। যা করার তা তো আমিই করেছি। তারপর শ্বশুরমশাই আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, যে দোষ করেছে আমি তাকেই মারব। তুমি দোষ করেছ, তাহলে এবার তুমিই মার খাও। এই বলে তিনি আমাকে মারতে শুরু করেন। সেদিনে শ্বশুরমশাই আমাকে ও সুবোধকে অনেক মেরেছিলেন। তারপর শাশুড়িমা যখন দেখে যে শ্বশুরমশাই আমাকে অনেক মারছেন, তখন আমাকে ও সুবোধকে শ্বশুরের হাতের মার থেকে রক্ষা করতে তিনি কোনো রকম বাহানা বানিয়ে শ্বশুরমশাইকে বাইরে পাঠিয়ে দেন। সেদিনের পর থেকে আমি ও বর আরও বেশি করে একে অপরের কাছে আসতাম। যখন আমার শ্বশুরমশাই বাড়িতে থাকতেন না, তখন আমরা একে অপরের কাছে আসতাম। এমনকি বেশ কয়েকবার সুবোধের সঙ্গে আমার সব কিছু হয়েছিল। এবং এইভাবে 1.5 মাস কেটে যাওয়ার পরে একদিন আমি জানতে পারি যে আমি গর্ভবতী হয়ে গেছি। এবং আমি ভালোভাবেই জানতাম যে এই বাচ্চাটা আমার বরের। কিন্তু আমার শাশুড়িমা যখন জানতে পেরেছিলেন যে আমি গর্ভবতী আছি, তখন শাশুড়িমা আমাকে বলেছিলেন, নীলিমা, তুই এই বাচ্চাটাকে কার নাম দিবি? আমার তো নিজেরই লজ্জা লাগছে। আমি এইসব নোংরা লোকের সঙ্গে কোনোদিন সংসার করতাম না। শুধুমাত্র বাধ্যতামূলক আমি এই লোকের সঙ্গে সংসার করেছি। আমি অনেক গরিব, তাই যখন সমাজের লোকে এই কথাটা জানতে পারবে, তখন কি বলবি যে এইটা তো শ্বশুরের বাচ্চা? আমি তখন শাশুড়িমাকে বললাম, মা, আপনি ভুল ভাবছেন, এটা সুবোধের বাচ্চা। আমার শাশুড়ি তখন মুচকি হেসে বললেন, তুই কি আমাকে পাগল ভাবিস? আমার ছেলের মানসিক অবস্থা ঠিক নেই, তাহলে এটা ওর বাচ্চা কি করে হতে পারে? আমি তখন নিজের পেটে হাত দিয়ে বললাম, মা, আমি এই বাচ্চাটা দিব্যি দিয়ে বলছি, এটা আপনার ছেলের বাচ্চা। তারপর শাশুড়ি মা আমার কথায় বিশ্বাস করেছিলেন। তার পরের দিন রাতের বেলা শ্বশুরমশাই বাইরে থেকে ঘরের ভিতরে এসে আমার হাত ধরে যখন নিজের ঘরের ভিতরে টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন আমি ওনার হাতটাকে ছাড়িয়ে দিয়ে বললাম, আমাকে ছাড়েন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আমার শরীর খারাপ আছে, আমি গর্ভবতী আছি। আমার শ্বশুরমশাই তখন অনেক বেশি অবাক হয়ে বললেন, কি, তুমি গর্ভবতী আছো? এই বাচ্চা কোনো মতেই হতে পারে না। তাহলে আমি সমাজে কি মুখ দেখাবো? লোকে আমার উপরে হাসবে, কারণ আমার ছেলে তো পাগল। তাই সবাই জেনে যাবে যে এটা আমার বাচ্চা। আমি শ্বশুরমশাইকে ভয়ে বলিনি যে এটা সুবোধের বাচ্চা। তারপর শ্বশুরমশাই বললেন, কাল সকালেই তুমি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে এই বাচ্চাটাকে নষ্ট করার জন্য। আমি তখন রেগে বললাম, আপনি মানুষ নন, আপনি মানুষ রূপে একজন শয়তান। আপনি আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন, কিন্তু আর নয়। আমি শুধু বাধ্য হয়ে আপনার অন্যায়গুলো সহ্য করেছি, কিন্তু আমি এই বাচ্চা কোনো মতেই নষ্ট করব না। আমার শ্বশুরমশাই তখন সিঁড়ি থেকে নিচে নেমে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, তোর খুব সাহস হয়েছে বুঝি? তুই আজকাল আমার সঙ্গে তর্ক করছিস? তারপর অনেক জোরে জোরে হেসে বললেন, নীলিমা, এই বাচ্চা তোকে নষ্ট করতেই হবে। এই বলে তিনি মদের বোতল হাতে নিয়ে নিজের ঘরের ভেতরে চলে যান। তারপর আমার শাশুড়িমা আমার কাছে এসে বললেন, নীলিমা, তোর কি দরকার ছিল ওই শয়তানের সঙ্গে তর্ক করার? চুপ করেই তো থাকতে পারতিস। শাশুড়ি মায়ের আমার প্রতি ভালোবাসা দেখে আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমি এই বাচ্চা কোনো মতেই নষ্ট করতে পারবো না। উনি এত নির্দয় কি করে হতে পারেন? উনি আমার সঙ্গে অনেক অন্যায় ও অত্যাচার করেছেন, আর আমি সব কিছু সহ্য করেছি, কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না। এই বাচ্চাটা আমার ও সুবোধের ভালোবাসার চিহ্ন। আমার শাশুড়ি মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, নীলিমা, তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু তোর এই বাচ্চা নষ্ট হতে দেব না। সেদিন আমার সারা রাত দুশ্চিন্তায় ঘুম আসেনি, কিন্তু পরের দিন সকালবেলা এমন কিছু ঘটবে আমরা সেটা কল্পনাও করতে পারিনি। পরের দিন সকালবেলা শ্বশুর মশাইকে দেখে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এই জন্যেই বলে, খারাপ কাজের দুর্গতি সবসময় খারাপটাই হয়। আসলে উনি ঘরের ভেতরে মেঝেতে মৃত অবস্থায় পড়েছিলেন এবং পোস্টমর্টেম করে জানতে পারা যায় যে উনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপান এবং শারীরিক উত্তেজনা বাড়ানোর ঔষধ সেবন করে উনার হার্ট অ্যাটাক হয়েছে। শ্বশুরমশাইয়ের মারা যাওয়ার পরে আমার ওনার জন্য বিন্দুমাত্র আফসোস হয়নি, কারণ উনি শুধু আমার সঙ্গে নয়, আমার বর ও শাশুড়ি মায়ের সঙ্গেও অনেক অন্যায় করেছিলেন। আজ আমার বিয়ে হতে 4 বছর হয়ে গেছে,
আমাদের বাচ্চাটাও 3 বছরের হয়ে গেছে এবং আমার বর আজ পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছে। আজ আমি বরের সঙ্গেও নিজের বাচ্চা এবং শাশুড়ি মায়ের সঙ্গে সুখে সংসার করছি। এই জন্যেই বলে ভালো কর্মের ফল ভালোই পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে বলা কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।